প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীদের তাদের রাজ্যে ভারী বৃষ্টিপাতের ফলে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন। আজ থেকে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে। প্রধানমন্ত্রী দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডার কাছ থেকে তার সদস্যপদ পুনর্নবীকরণের শংসাপত্র পাওয়ার মাধ্যমেই এই অভিযানের সূচনা হবে। আরজিকর কাণ্ডে দ্রুত বিচার চেয়ে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে সোচ্চার হয়েছে নাগরিক সমাজ। আগস্ট মাসে পণ্য পরিষেবা কর থেকে রাজস্ব সংগ্রহের পরিমাণ গত বছরের আগস্ট মাসের থেকে 10% বেশি। প্যারিসে অনুষ্ঠিত প্যারালিম্পিক্সে ভারতের প্যারা অ্যাথলিট প্রীতি পাল একই প্যারালিম্পিক্সে 2টি পদক জিতে ইতিহাস গড়লেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সফরে আগামীকাল ব্রুনেই ও সিঙ্গাপুর যাচ্ছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের সফরে মহারাষ্ট্রে পৌঁছেছেন। বিজেপি সদস্য সংগ্রহ অভিযান আজ থেকে শুরু হচ্ছে। ভারী বৃষ্টিপাতের ফলে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। আরজিকর কাণ্ডে দ্রুত বিচার চেয়ে জুনিয়র ডাক্তাররা আজ লালবাজার অভিযানে। প্যারিস প্যারালিম্পিক্সে মহিলাদের ACU5 ব্যাডমিন্টন বিভাগে ভারতের তুলাসাইবাতি মুরুগেশন মনীষা রামদাসকে হারিয়ে ফাইনালে উঠেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়নে এবং তাদের আয় বৃদ্ধিতে 13,966 কোটি টাকার 7টি প্রকল্পে অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা গুজরাটের সানন্দে একটি সেমি কন্ডাক্টর ইউনিট গড়ে তোলার প্রস্তাবেও সবুজ সংকেত দিয়েছে। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপির সদস্যপদ অভিযানের সূচনা করেছেন। প্রধানমন্ত্রী আগামীকাল 3 দিনের সফরে ব্রুনেই ও সিঙ্গাপুর যাচ্ছেন। যৌন নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত আইনকে আরও কঠোর রূপ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার আগামীকাল বিধানসভায় রাজ্য ফৌজদারি আইনের একটি সংশোধনী আনছে। প্যারিস প্যারালিম্পিক্সের 5ম দিনে ভারতের ঝুলিতে আরও একটি স্বর্ণপদক এসেছে। পুরুষদের ব্যাডমিন্টনে ভারতের নীতিশ কুমার সোনা জিতেছেন। ডিসকাস থ্রোতে যোগেশ কাঠুনিয়া রৌপ্য পদক জয় করেছেন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং তাদের আয় বৃদ্ধিতে 13,966 কোটি টাকার 7টি প্রকল্পে অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভায় 2,817 কোটি টাকার ডিজিটাল এগ্রিকালচারাল মিশন অনুমোদিত হয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, এর ফলে একদিকে যেমন কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন সম্ভব হবে, তেমনি তাদের আয়ও বাড়বে। কৃষিক্ষেত্রে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই কৃষি মিশন গড়ে তোলা হবে। মন্ত্রী বলেন, बेसिकली जो डिजिटल पब्लिक इंफ्रास्ट्रक्चर का स्ट्रक्चर है उसी आधार पे एग्रीकल्चर के लिए इसका डेवलपमेंट किया जा रहा है। डिजिटल एग्रीकल्चर मिशन 2,817 करोड़ रुपीस की टोटल इन्वेस्टमेंट से बनेगा। इसमें 2 फाउंडेशनल पिलर्स रहेंगे। एक रहेगा एग्री स्टैक, दूसरा रहेगा कृषि डिसीजन सपोर्ट सिस्टम। একই সঙ্গে মন্ত্রিসভা খাদ্য এবং পুষ্টির নিরাপত্তা 3,979 কোটি টাকার শস্য বিজ্ঞান উদ্যোগে ছাড়পত্র দিয়েছে। এর মাধ্যমে কৃষকদের জলবায়ু স্থিতিশীল চাষে দক্ষ করে তুলবে, যাতে 2047 সালের মধ্যে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। এছাড়াও মন্ত্রিসভা কৃষি, শিক্ষা, ব্যবস্থাপনা এবং সমাজবিজ্ঞানকে আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য খরচ পড়বে 2,291 কোটি টাকা। সাম্প্রতিক চ্যালেঞ্জ মোকাবিলায় পড়ুয়া এবং গবেষকদের তৈরি করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গবাদি পশু এবং দুগ্ধজাত দ্রব্য থেকে কৃষকদের আয় বাড়াতে মন্ত্রিসভা গবাদি চাষে উৎসাহ দিচ্ছে। প্রাণী সম্পদ, স্বাস্থ্য রক্ষা ও খাদ্য উৎপাদনের জন্য মঞ্জুর হয়েছে 1,702 কোটি টাকা। উদ্যান পালনে সুসংহত উন্নয়নের জন্য মন্ত্রিসভা 860 কোটি টাকা বরাদ্দ করেছে। একই সঙ্গে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিকে আরও শক্তিশালী করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য খরচ পড়বে 1,202 কোটি টাকা। প্রাকৃতিক সম্পদ পরিচালনা কেন্দ্রের জন্য খরচ 1,115 কোটি টাকা ধার্য করা হয়েছে। 2 প্রধান বাণিজ্যিক হাব মুম্বাই ও ইন্দোরের মধ্যে রেল সংযোগ গড়ে তুলতে 309 কিলোমিটারের নতুন রেল প্রকল্প আজ মন্ত্রিসভার বৈঠকে ছাড়পত্র পায়। এজন্য মোট খরচ হবে 18,036 কোটি টাকা। 2028-29 মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা গুজরাটের সানন্দে একটি সেমি কন্ডাক্টর ইউনিট গড়ে তোলার প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে। কেন সেমিকন প্রাইভেট লিমিটেড এই ইউনিটটি গড়ে তুলবে। এজন্য বিনিয়োগ করা হবে 3,300 কোটি টাকা। এই ইউনিট থেকে প্রতিদিন 60 লক্ষ চিপ তৈরি হবে। এই চিপ শিল্প, অটোমোটিভ, বৈদ্যুতিক যান, বৈদ্যুতিন পণ্য, টেলিকম এবং মোবাইল ফোনে ব্যবহার করা হবে। 2021 সালে দেশে 76,000 কোটি টাকা ব্যয়ে সেমিকন্ডাক্টর উন্নয়ন এবং ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম গড়ে তোলার কর্মসূচি হাতে নেওয়া হয়।
কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আগামীকাল নতুন দিল্লিতে এগ্রিশিওর ফান্ড এবং কৃষি নিবেশ পোর্টালের উদ্বোধন করবেন। একই সঙ্গে শ্রী চৌহান উল্লেখযোগ্য প্রদর্শনকারী ব্যাংক এবং রাজ্যগুলিকে কৃষি পরিকাঠামো তহবিল AIF পুরস্কার প্রদান করবেন। বিভিন্ন রাজ্য এবং ব্যাংকের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, ফসল কাটার পর ব্যবস্থাপনা সংক্রান্ত পরিকাঠামো গড়ে তুলতে 2022 সালে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড গড়ে তোলা হয়েছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের সফরে মহারাষ্ট্রের কোলাপুর পৌঁছেছেন। সেখানে তিনি কার্বিন নিবাসিনী শ্রী মহালক্ষ্মী মন্দিরে পুজো দেন। এরপর শ্রীমতী মুর্মু ওয়ারানা নগরে মহিলা সমবায় গোষ্ঠী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশ নেন। আগামীকাল রাষ্ট্রপতি পুনেতে সিম্বায়োসিস আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে 21তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও তিনি মুম্বাইতে মহারাষ্ট্র বিধান পরিষদের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। শাসন আপলায়া দারি এবং মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বেহেন যোজনার সুবিধা প্রাপকদের সঙ্গেও সাক্ষাৎ করবেন শ্রীমতী মুর্মু। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপির সদস্যপদ অভিযানের সূচনা করেছেন। সেখানে তিনি তাঁর দলীয় সদস্যপদের নতুন শংসাপত্র গ্রহণ করেন। শ্রী মোদী বলেন, বিজেপি হল একমাত্র রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক প্রক্রিয়া কাজ করে থাকে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে নিবেদিত। ভারতীয় জনসংঘ থেকে এখনো পর্যন্ত দল নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে সম্ভাব্য সব রকম চেষ্টা চালিয়ে এসেছে। একসময় সীমান্তবর্তী জেলাগুলিকে দেশের শেষ গ্রাম বলা হতো। বিজেপি সরকার সেই নেতিবাচক মনোভাবকে দূরে সরিয়ে সীমান্তের গ্রামকে দেশের প্রথম গ্রাম হিসেবে চিহ্নিত করেছে। সদস্যপদ অভিযানের জন্য বিশেষ ইউনিট খোলার বিষয়ে তিনি দলীয় কর্মীদের আহ্বান জানান। অনুষ্ঠানে দলের অন্য বরিষ্ঠ নেতা অমিত শাহ বলেন, বিজেপি শুধুমাত্র বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল নয়, অন্যতম গণতান্ত্রিক দল এটি। রাজনাথ সিং বলেন, কর্মীদের উচিত তাদের প্রতিশ্রুতিকে কাজে পরিবর্তন করা। এজন্যই বিশ্বের অন্যতম বিশ্বাসযোগ্য রাজনৈতিক দল হয়ে উঠেছে বিজেপি। বিজেপি আজ জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের জন্য 6 সদস্যের আরও একটি প্রার্থী তালিকা প্রকাশ করেছে। লালচক থেকে এজাজ হোসেন, ঈদগাহে আরিফ রাজা প্রতিদ্বন্দ্বিতা করবেন। খান সাহেব থেকে প্রার্থী হয়েছেন ড আলী মোহাম্মদ মীর। দল চরার শরীফে জাহিদ হোসেন, নওশেরায় রবীন্দ্র রায়না এবং সংরক্ষিত আসন রাজৌরিতে বিভাদ গুপ্তাকে প্রার্থী করেছে। প্রধানমন্ত্রী 3 দিনের সফরে আগামীকাল ব্রুনেই এবং সিঙ্গাপুর যাচ্ছেন। নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে পূর্বাঞ্চলীয় সচিব জয়দীপ মজুমদার জানান, এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ব্রুনেই যাচ্ছেন। ভারত ও ব্রুনেইয়ের মধ্যে কূটনৈতিক সম্পর্কে 40তম বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর তাৎপর্যপূর্ণ। শ্রী মজুমদার বলেন, ভারতের অ্যাক্ট ইস্ট নীতি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় ক্ষেত্রে যে সম্পর্ক এবং দৃষ্টিভঙ্গি রাখে, সেক্ষেত্রে ব্রুনেই হল এক গুরুত্বপূর্ণ অংশীদার। সফরের দ্বিতীয়ার্ধে প্রধানমন্ত্রী আগামী 4 ও 5 সেপ্টেম্বর সিঙ্গাপুর যাবেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। নারী ও শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে যৌন নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত আইনকে আরও কঠোর রূপ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার আগামীকাল বিধানসভায় রাজ্য ফৌজদারি আইনের একটি সংশোধনী আনছে। এর নাম দেওয়া হয়েছে অপরাজিতা নারী ও শিশু পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল। প্রস্তাবিত বিলটিতে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও পক্সো আইনেরও কয়েকটি ধারা সংশোধন করে কঠোরতর বিধি যুক্ত করা হয়েছে। এছাড়াও ধর্ষণের ক্ষেত্রে ধর্ষিতা মারা গেলে অথবা জড়ো অবস্থায় পৌঁছে গেলে অপরাধীর বাধ্যতামূলক মৃত্যুদণ্ড এবং জরিমানার সংস্থান প্রস্তাবে রাখা হয়েছে। এদিকে আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশের সিপির পদত্যাগের দাবিতে আজ জুনিয়র ডক্টরসদের একটি দল লালবাজার অভিযানকে কেন্দ্র করে কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে শহরের প্রাণকেন্দ্র। দুপুরে কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয়ে এমজি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে লালবাজারের দিকে মিছিল এগোতে গেলে ফিয়ার্স লেনের সামনে পুলিশ লোহার ব্যারিকেড করে মিছিল আটকায়। শুরু হয় বাদানুবাদ। রাস্তায় বসে পড়ে বিক্ষোভকারীরা এখনও ধর্ণা চালাচ্ছেন। কলকাতা শহরের পাশাপাশি জেলায় জেলায় চলছে রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের প্রতিবাদ কর্মসূচি, মিছিল, জমায়েত। এদিকে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আজও সিবিআই আধিকারিকরা সিজিও কমপ্লেক্সে জেরা করছেন। সুপ্রিম কোর্টের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিয়ানের নিগ্রহের ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রীর প্রাক্তন সহায়ক বিপ্লব কুমারকে আজ জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত। গত 18 মে তাকে গ্রেপ্তার করা হয়। তবে সমস্ত সাক্ষ্য প্রমাণ পরীক্ষার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত শ্রী কুমার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে ঢুকতে পারবে না বলেও শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে। তাকে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সহায়ক অথবা তাঁর দপ্তরে কোন রকম দায়িত্ব দেওয়া যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরের সোঞ্জওয়ান সেনা শিবিরে জঙ্গি হামলায় এক সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন। সেনাবাহিনীও পাল্টা গুলি চালায় গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। অন্যদিকে সাম্বা জেলার নিরাপত্তা বাহিনী বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। গত রাতে ড্রোনের সাহায্যে কিছু ফেলার খবর পেয়ে নিরাপত্তা বাহিনী আজ ওই এলাকায় তল্লাশি চালায়। উদ্ধার হয়েছে 3টি পিস্তল এবং অন্যান্য গোলাবারুদ। এদিকে জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় বৈষ্ণোদেবী যাওয়ার পথে আজ দুপুরে ধস নামলে অন্তত 2 মহিলা পুণ্যার্থীর মৃত্যু হয়েছে, আহত আরও এক শিশুকন্যা। তেলেঙ্গানায় ভারী বৃষ্টি এবং বৃষ্টিজনিত নানা কারণে কমপক্ষে 16 জনের মৃত্যু হয়েছে। রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী ডি শ্রীধরবাবু জানান, মৃতদের পরিজনকে অবিলম্বে অর্থ সহায়তার
বন্দোবস্ত করা হচ্ছে। তিনি বলেন, বৃষ্টির ফলে যে সমস্ত নিচু এলাকায় জল ঢুকেছে সেখানে ত্রাণ ও উদ্ধার কাজ জোরদার করা হয়েছে। খাম্মাম, মেহবুবাবাদ এবং সূর্যপেটের কিছু এলাকার পরিস্থিতি এখনও উদ্বেগজনক। মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, মারাত্মক ক্ষতি হয়েছে ফসলের। পারভানি, নান্দেদ, বীর, জালনা এবং হিঙ্গুলিতে সবথেকে বেশি ক্ষতির খবর মিলেছে। নদী উপচে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বন্ধ হয়ে গেছে রাস্তা এবং জাতীয় সড়ক। গত রবিবার থেকে পারভানির নানা জায়গায় 65 থেকে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। 60 জন জওয়ানের সেনাদল, মেডিকেল টিম আজ সকালে ওই এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজের জন্য যায়। ভারতীয় বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো চেন্নাই থেকে শ্রীলঙ্কার জাফনায় প্রাত্যহিক বিমান পরিষেবা চালু করেছে। প্রথম বিমানটি গতকাল 52 জন যাত্রী নিয়ে জাফনার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয়। ফিরতি উড়ানে 75 যাত্রী নিয়ে বিমান চেন্নাইয়ে আসে। প্যারিস প্যারালিম্পিক্সের পঞ্চম দিনে ভারতের ঝুলিতে আরও একটি স্বর্ণপদক এসেছে। পুরুষদের ব্যাডমিন্টনে SL3 ম্যাচে ভারতের নীতিশ কুমার সোনা জিতেছেন। ফাইনালে তিনি গ্রেট ব্রিটেনের প্রতিপক্ষকে 21-14, 18-21, 23-21 হারিয়ে দেন। এই জয়ের হাত ধরে এবারে প্যারালিম্পিক্সে ভারত 2টি সোনা পেল। পুরুষদের ডিসকাস থ্রোতে F56 ফাইনালে যোগেশ কাঠুনিয়াও আজ রৌপ্য পদক জয় করেন। এই নিয়ে ভারতের পদক সংখ্যা দাঁড়ালো 9। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ কৃষকদের জীবনযাত্রা মানোন্নয়ন এবং তাদের আয় বৃদ্ধিতে 13,966 কোটি টাকার 7টি প্রকল্পে অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা গুজরাটের সানন্দে একটি সেমিকন্ডাক্টর ইউনিট গড়ে তোলার প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপির সদস্য পদ অভিযানের সূচনা করেছেন। প্যারালিম্পিক্সের পঞ্চম দিনে ভারতের ঝুলিতে আরও একটি স্বর্ণপদক এসেছে। পুরুষদের ব্যাডমিন্টনের SL3 ম্যাচে ভারতের নীতিশ কুমার সোনা জিতেছেন। পুরুষদের ডিসকাস থ্রোয়ের F56 ফাইনালে যোগেশ কাঠুনিয়াও আজ রৌপ্য পদক জয় করেন। দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল FC আজ লখনৌতে প্রথমবার প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হয়েছে। আন্তঃমহাদেশীয় কাপ ফুটবল প্রতিযোগিতা আগামীকাল হায়দ্রাবাদে শুরু হচ্ছে। লর্ডসে গতকাল দ্বিতীয় ক্রিকেট টেস্টে ইংল্যান্ড 190 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্যারিস প্যারালিম্পিক্সের পঞ্চম দিনে ভারতের ঝুলিতে আরও একটি স্বর্ণপদক এসেছে। পুরুষদের ব্যাডমিন্টনের SL3 ম্যাচে ভারতের নীতিশ কুমার সোনা জিতেছেন। ফাইনালে তিনি গ্রেট ব্রিটেনের প্রতিপক্ষকে 21-14, 18-21, 23-21 হারিয়ে দেন। এই জয়ের হাত ধরে এবারের প্যারালিম্পিক্সে ভারত 2টি সোনা পেল। পুরুষদের ডিসকাস থ্রোয়ের F56 ফাইনালে যোগেশ কাঠুনিয়াও আজ রৌপ্য পদক জয় করেন। এই নিয়ে ভারতের পদক সংখ্যা দাঁড়ালো 9। এর আগে প্যারা শাটলার থুলাসিমিথা মুরুগেসান মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসে ফাইনালে পৌঁছে একটি পদক নিশ্চিত করেছেন। ফাইনাল খেলায় চীনের ইয়াং কুইজিয়ার মুখোমুখি হয়েছেন তিনি। পুরুষদের সিঙ্গলসের SL4 ম্যাচে ফাইনালে আজ ভারতের সুহাস ইয়াথিরাজ ফ্রান্সের লুকাস মাজুরের মোকাবিলা করবেন। এদিকে সেমিফাইনালে হেরে গিয়ে মহিলাদের ব্যাডমিন্টনের সিঙ্গলসের SU5 ম্যাচে ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে মনীষা রামদাস আজ ডেনমার্কের প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন। পুরুষদের জ্যাভলিনে আজ রাতে খেলবেন সন্দীপ সারগার। প্যারা আর্চারিতে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড বিভাগে অল্পের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া হয়েছে বিশ্বের 1 নম্বর রাকেশ কুমারের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নীতিশ কুমারকে স্বর্ণপদক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় শ্রীমতী মুর্মু বলেন, এই জয়ের মধ্যে দিয়ে নীতিশ দক্ষতা ও ধৈর্যের অসামান্য প্রদর্শন তুলে ধরেছেন। উল্লেখ্য, এটি নীতিশের প্রথম প্যারালিম্পিক্স। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি যোগেশ কাঠুনিয়াকেও রৌপ্য পদক জয়ের জন্য অভিনন্দন জানান। উত্তরপ্রদেশে ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল FC আজ লখনৌতে প্রথমবার প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হয়েছে। বিরতিতে সুহেল ভাটের দেওয়া গোলে মোহনবাগান 1-0 গোলে এগিয়ে রয়েছে। দেশের 22টি শহরে এই দুটি দল 340 বার মুখোমুখি হলেও কোনোদিনই লখনৌতে একে অপরের বিরুদ্ধে খেলেনি। দর্শকদের জন্য প্রবেশ অবাধ করা হয়েছে। রাজ্যে ফুটবল খেলাকে জনপ্রিয় করতে এবং উৎসাহিত করতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, উত্তরপ্রদেশ সরকার, উত্তরপ্রদেশ ফুটবল সংঘ এবং ক্রীড়া ভারতী একত্রে এই ম্যাচের আয়োজন করেছে। আন্তঃমহাদেশীয় কাপ ফুটবল প্রতিযোগিতা আগামীকাল হায়দ্রাবাদে শুরু হচ্ছে। গাছিবৌলি স্টেডিয়ামে প্রথম ম্যাচে ভারত মরিশাসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। ত্রিদেশীয় এই প্রতিযোগিতার তৃতীয় দল সিরিয়া। ভারতের নতুন কোচের দায়িত্ব নেওয়ার পর মান্নালো মার্কেজের এটি প্রথম টুর্নামেন্ট। শুক্রবার সিরিয়া মরিশাসের মোকাবিলা করবে। সোমবার ভারত সিরিয়ার মুখোমুখি হবে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ বিধাননগরে ক্যালকাটা পুলিশ ক্লাব 5-2 গোলে টালিগঞ্জ অগ্রগামীকে হারিয়ে দিয়েছে। বিরতিতে পুলিশ ক্লাব 3-0 গোলে এগিয়ে ছিল।
লর্ডসে গতকাল দ্বিতীয় ক্রিকেট টেস্টে ইংল্যান্ড 190 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়। এর ফলে 3 ম্যাচের টেস্ট সিরিজ 2-0 এগিয়ে গিয়ে ইংল্যান্ড সিরিজ জয় নিশ্চিত করল। ম্যাচ জয়ের জন্য 483 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে গতকাল চতুর্থ দিনে চা পানে বিরতির পর শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস 292 রানে শেষ হয়ে যায়। দীনেশ চান্ডিমাল 58, দিমুথ করুণারত্নে 55 রান করেন। ইংল্যান্ডের গুজ এটকিনসন 5টি উইকেট নিয়েছেন। খেলার সংক্ষিপ্ত স্কোর ইংল্যান্ড 427 ও 251, শ্রীলঙ্কা 196 ও 292। দুই ইনিংস মিলিয়ে 7 উইকেট নিয়েও প্রথম ইনিংসে 100 রান করে ইংল্যান্ডের গুজ এটকিনসন ম্যাচে সেরা হয়েছেন। সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাচ আগামী 6 সেপ্টেম্বর ওভালে শুরু হবে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট টেস্ট ম্যাচ জয়ের জন্য বাংলাদেশের সামনে 185 রানের লক্ষ্য রেখেছে। আর চতুর্থ দিনে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস 172 রানে শেষ হয়ে যায়। সালমান আঘা 47 রানে অপরাজিত থাকেন। মোহাম্মদ রিজওয়ান করেন 43 রান। হাসান মাহমুদ 5টি, নাহিদ রানা 4টি উইকেট নেন। এরপর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে বিনা উইকেটে 42 রান করেছে। জয়ের জন্য বাংলাদেশের আরও 143 রান প্রয়োজন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস টিয়াফোয়ে ইউএস ওপেন পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। টিয়াফোয়ে গতকাল অস্ট্রেলিয়ার অ্যালেক্সেই পাপিরিনকে 6-4, 7-6, 2-6, 6-3 সেটে হারিয়ে শেষ 8-এ ওঠেন। গতবারের চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফ মহিলাদের সিঙ্গলসের প্রি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন। এদিকে ভারতের রোহন বোপান্না ও ইন্দোনেশিয়া আলদিয়া সুজিয়াদি মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। পিঠের চোটের কারণে ভারতের 1 নম্বর টেনিস তারকা সুমিত নাগাল সুইডেনের বিরুদ্ধে আসন্ন ডেভিস কাপ ম্যাচে খেলতে পারবেন না। চিকিৎসকদের পরামর্শে নাগালকে 2 সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। আগামী 14 থেকে 15 সেপ্টেম্বর স্টকহোমে ভারত ও সুইডেনের ম্যাচটি হবে। কয়েকদিন আগে নাগাল ইউএস ওপেনের প্রথম রাউন্ডে পরাজিত হয়েছিলেন। খেলার খবর শেষ হলো।